আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব নির্ণায়কের ধর্ম নিয়ে। নির্ণায়কের ধর্ম নিয়ে তো এই ক্লাসটা কেন ইম্পর্ট্যান্ট বলছি, কারণ আজকের ক্লাসে আমরা যে ধর্মগুলো দেখব, এই ধর্মগুলোকে কাজে লাগে আগামী দিন ম্যাথ করব। কাজে খুবই মনোযোগ দিয়ে ধর্মগুলো একটা একটা করে দেখবা। খেয়াল করো, প্রথমেই 1 নাম্বার নির্ণায়কের ধর্ম লেখো। খেয়াল করো কি বললাম, নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর সকল ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কের মানটাও শূন্য হবে। দেখো, নির্ণায়কের যে কোনো একটা সারি, এই যে দেখো এই সারি বরাবর সবাই কি শূন্য না, তাহলে নির্ণায়কের মান 0 হবে। এই ক্ষেত্রে দেখো এই কলাম বরাবর সকল ভুক্তির মান কি 0 না, তাহলে এই নির্ণায়কের মানও কি হবে, 0 হবে। বলতে পারো কেন ভাইয়া? কারণ তুমি বিস্তার করো, এই বরাবর বিস্তার করো, এই বরাবর বিস্তার করলে কি 0 ইন্টু যাই করো 0, মাইনাস 0 ইন্টু এই সারি বাদ এই কলাম বাদ বাকি ভুক্তি নির্ণয়, আলটিমেটলি 0-র সাথে গুণ মানে কি 0, মানে এই বরাবর বিস্তার করলে কি 0 চলে আসবে। এক্ষেত্রে এই বরাবর যে কোনো সারি বা কলাম বরাবর তো বিস্তার করা যায়, তাহলে এই কলাম বরাবর বিস্তার করলে তখনও নির্ণায়কের মানটা কি আসবে, 0ই চলে আসবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের ধর্মে চলে যাই। খেয়াল করো কি বলছি, নির্ণায়কে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম সেম হলে নির্ণায়কের মান শূন্য হবে। দেখো যে কোনো দুইটা সারি বা কলাম, দেখো এই কলাম প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কি একদম সেম না, এটাও এবিসি এটাও কি এবিসি, আর দুইটা কলাম সেম হওয়া মানে ওই নির্ণায়কের মানটা কি হবে, 0 হবে। এই ক্ষেত্রে দেখো এই সারি আর এই সারি দুইটা সারি কি সেম না, এরকম না যে পাশাপাশি হতে হবে, প্রথম সারি তৃতীয় সারি কি সেম না, তাহলে এই নির্ণায়কের মানও কি হবে, 0 হবে। আগামী দিন যখন আমি ম্যাথ করব, আমি কিন্তু হুট করে এরকম একটা লাইন পেপার লাইনে 0 লিখে দিব, আর সাইড নোট খালি দিব যে R1 এবং R3 একই, 1 নাম্বার সারি 3 নাম্বার সারি কি একই, কাজে নির্ণায়কের মান 0। বাকি কিন্তু আর বলবো না ব্যাখ্যা, বাকিটুকু বুঝে নিতে হবে। ওকে, এই গেল আমাদের 2 নাম্বার ধর্ম। চলো 3 নাম্বার ধর্মটা খেয়াল করো কি বলছি, নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলাম যদি অপর একটি সারি বা কলামের এম গুণিতকের সমান হয়, এম গুণিতকের সমান হয়, তবে ওই নির্ণায়কের মান কি হবে, শূন্য হবে। খেয়াল করো এখানে এ বি সি, এখানে কি হয়েছে এম এ এম বি এম সি, মানে এই কলামটা এই কলামের কি এম গুণিতক হয়েছে, তবে এই নির্ণায়কের মান কি হবে, 0 হবে। আমরা মনে রাখবো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি অন্য একটা সারি বা কলামের এম গুণিতকের সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মানটা কি হয়ে যাবে বলো, 0 হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বললাম খেয়াল করো, নির্ণায়কের সারিকে কলাম বা কলামকে সারি বানালে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সারিকে কলাম বানিয়ে দিব, কলামকে সারি বানিয়ে দিব, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু আলাদা, কিন্তু নির্ণায়কের বেলায় আলাদা না, এর মানও যা ওর মানও কি আসবে তাই আসবে। দেখো এই যে এ বি সি প্রথম সারি ছিল, আমি প্রথম কলাম বরাবর লিখেছি, ডি এফ দ্বিতীয় সারি ছিল, আমি দ্বিতীয় কলাম বরাবর লিখেছি, তৃতীয় সারিকে তৃতীয় কলাম বরাবর লিখেছি, অর্থাৎ সারিকে কলাম বানিয়েছি অথবা কলামকে সারি বানিয়েছি, তাহলে এই নির্ণায়কের মানও যা আসবে এই নির্ণায়কের মানও কি আসবে তাই আসবে। ঠিক আছে, সারিকে কলাম বা কলামকে সারি বানালে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে এবারে চলো আমরা পরের ধর্মটাতে চলে যাই। খেয়াল করো কি বলছি, পাশাপাশি দুটি সারি বা পাশাপাশি দুটি কলাম যদি স্থান বিনিময় করে, পাশাপাশি দুটি সারি বা পাশাপাশি দুটি কলাম যদি স্থান বিনিময় করে, নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ওকে, দেখো আমি যদি পাশাপাশি দুটি সারি চেঞ্জ করি বা পাশাপাশি দুটি কলাম চেঞ্জ করি, ধরো এই কলামকে এই জায়গায় এই কলামকে এই জায়গায় লিখবো, তাহলে কি হবে দেখো, প্রথমটা A1 A2 A3 ছিল, এরপরেরটা এটা এই পাশে চলে আসবে, C1 C2 C3, এটা ওই পাশে চলে যাবে, B1 B2 B3। দেখো এর মানও যা হবে এর মানও তাই হবে, সাংখ্যিক মান, কিন্তু চিহ্ন পাল্টে যাবে, কাজে সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। আর যদি আগে থেকে এখানে মাইনাস থাকতো আমরা সেটাকে প্লাস করে দিতাম। ওকে, তাহলে চিহ্নটা চেঞ্জ করে দিব, কিন্তু মান চেঞ্জ হবে কখন, পাশাপাশি দুটি কলাম স্থান বিনিময় করলে। অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি, নট প্রথম কলাম তৃতীয় কলাম বা প্রথম সারি তৃতীয় সারি, সারির ক্ষেত্রেও সেম, দুইটা সারি পাশাপাশি চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই সেটাকে কি হতে হবে, পাশাপাশি
হতে হবে। ওকে, চলো আমরা পরের ধর্মে চলে যাই। খেয়াল করো কি বলছি। নির্ণায়কের মানকে কোনো স্থির সংখ্যা দ্বারা গুণ করা, মানে কোনো ধ্রুবক দ্বারা গুণ করার অর্থ হলো সেই স্থির সংখ্যা বা ধ্রুবকটি যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের সাথে গুণ হবে। দেখো ম্যাট্রিক্সের বেলায় কি হয়েছিল, যদি এর সাথে একটা এম গুণ থাকতো, এই এম কি প্রত্যেকের সাথে সাথে গুণ হতো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে ব্যাপারটা তা না। নির্ণায়কের ক্ষেত্রে কি হবে, সেটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। ওকে, তুমি যে কোনো একটা সারি, সাপোজ প্রথম সারির সাথে গুণ করো, তাহলে এখানে এম, এখানে এম, এখানে এম, তাহলে যে কোনো একটা সারির সাথে গুণ হবে। তোমার প্রথম সারি ভালো লাগছে না, তাহলে তুমি দ্বিতীয় সারির সাথে গুণ করো, তাও হবে। এখানে এম এম এম, মানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, সারি ভালো লাগছে না, তাহলে কলামের সাথে গুণ করো। তাহলে কি করবা, এটার মানে কি বলা যাবে, এটার মানে এই যে এম এম এম, নট সবার সাথে, যে কোনো একটা সারি যে কোনো একটা কলাম, সেটা তোমার ইচ্ছা মতো, তোমার যেই কলামকে ভালো লাগে সেই কলামের সাথে গুণ করে দিবা। ঠিক আছে, অর্থাৎ নির্ণায়কের সাথে কোনো একটা সারি, কোনো একটা মান গুণ হওয়া মানে কি, যে কোনো একটা সারি বা কলামের সাথে গুণ হবে। ঠিক একই কথা কমন নেওয়ার ক্ষেত্রে, ধরো সবার থেকে কমন নিতে হবে এরকম না, যে কোনো একটা সারি থেকে কমন নেওয়া যাচ্ছে, তুমি কমন নিয়ে ফেলতে পারবা। যে কোনো একটা সারি থেকে, কলাম থেকে কমন নেওয়া যাচ্ছে, তুমি কমন নিয়ে নিতে পারবা। ওকে, তাহলে যে কোনো একটা সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়, সবার থেকে কমন নেওয়া যায় না, যে কোনো একটা থেকে কমন নিতে হবে। ওকে, আবার গুণ করার ক্ষেত্রে উল্টা। ঠিক আছে, চলো আমরা নির্ণায়কের পরের ধর্মটাতে যাই। খেয়াল করো কি বলছি। যদি কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি একাধিক পদের সমষ্টি রূপে থাকে, তবে তাকে একাধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। যেমন এই নির্ণায়কের ক্ষেত্রে কি হচ্ছে, এই কলামটা কি একাধিক পদের সমষ্টি রূপে আছে না, এ ওয়ান প্লাস আলফা ওয়ান, এ টু প্লাস আলফা টু, এ থ্রি প্লাস আলফা থ্রি। কাজে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, এই যে প্রথমে আমি এই শুধু সাদা এ ওয়ান এ টু এ থ্রি লিখবো, এগুলাকে লিখবো না, এ ওয়ান এ টু এ থ্রি, বাকি ভুক্তিগুলো কিন্তু সেম রাখতে হবে, যে বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, মাঝে প্লাস চিহ্ন, আমিও প্লাস চিহ্ন দিব। এবারে আমরা কি করব, এবারে আমরা এই লাল রঙে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি লিখবো, এগুলো লিখবো না, এবার এই 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 এটাকে লিখবো। তাহলে কি লিখবো, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এবং কি হবে বলো, বাকিগুলো সেম থাকবে, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। ওকে, তাহলে কি বললাম, যদি কোনো নির্ণায়কের কোনো একটা কলাম বা কোনো একটা সারি একাধিক পদের সমষ্টি রূপে থাকে, তাহলে নির্ণায়কে একবার এইটা নিয়ে একটা নির্ণায়ক, ওইটা নিয়ে একটা নির্ণায়ক, এই দুটা নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যাবে। মাইনাস থাকলে মাঝে তুমি মাইনাস দিবা। আর বলতে পারো যে ভাই মাঝে যদি প্লাস, কোনোটাতে প্লাস কোনোটাতে মাইনাস থাকে, তখন কি করবেন? আরে বোকা, যদি এরকমই থেকে থাকে, খেয়াল করো, এই যে ধরো এখানে কি আছে, মাইনাস আছে, তখন তুমি এভাবে লিখবা যে প্লাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তখন এই আলফা টু এর আগে জাস্ট মাইনাসটা বসতো, বুঝলে? যদি ওটা নাই, আমি এখন ওটা গিজিবিজি না করি। আশা করছি এটা বুঝেছো। এখন কথা হচ্ছে ভাই কেন এটা লেখা যায়, ব্যাখ্যা কি? দেখো ব্যাখ্যাটা কি, আমাদের কি দেওয়া ছিল, দেখো এ প্লাস আলফা ওয়ান, এ টু প্লাস আলফা টু, এ থ্রি প্লাস আলফা থ্রি, এখানে বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি। আমরা নির্ণায়কটা বের করবো বিস্তার করে। বিস্তার যদি করি, ধরো আমি এই বরাবর বিস্তার করব, এই বরাবর, এই বরাবর, তাহলে প্রথমে এটাকে লিখবো এ ওয়ান প্লাস আলফা ওয়ান, এটা যখন লিখবো তখন এই সারি বাদ এই কলাম বাদ কে থাকবে, যে এতটুকু, বি টু সি টু বি থ্রি সি থ্রি, এরপরে মাইনাস এটা লিখবো এ টু প্লাস আলফা টু, মাইনাস এ টু প্লাস আলফা টু, এটা যখন লিখবো এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি থাকবে, বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি, বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি, প্লাস এটা যখন লিখবো তখন কি হবে, এ থ্রি প্লাস আলফা থ্রি, এটা বাদ এটা বাদ, তাহলে কি হবে, বি ওয়ান সি ওয়ান বি টু সি টু, বি ওয়ান সি ওয়ান বি টু সি টু। ওকে, এইবারে আমরা যেটা করব, খেয়াল করো, আমরা একবার এ ওয়ান এর সাথে গুণ হবে, একবার এটা গুণ হবে, একবার এটা গুণ হবে, একবার ওটা গুণ হবে। তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হয়, দেখো এ ওয়ান ইন্টু বি টু সি টু বি থ্রি সি থ্রি, মাইনাস কি হবে বলো, আলফা ওয়ান ইন্টু, সরি আলফা মাইনাস না প্লাস, আলফা ওয়ান ইন্টু বি টু সি টু বি থ্রি সি থ্রি, এখানে কি হবে, মাইনাস এ টু ইন্টু বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি, মাইনাস আলফা টু কি হবে, বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি। এরপর এটা যখন গুণ হবে তখন কি হবে, প্লাস এ থ্রি ইন্টু
b1 c1 b2 c2 প্লাস আলফা 3 ইন্টু b1 c1 b2 c2। ওকে, এই এখন তোমরা আমাকে বলো, এই যে আমি লাল রঙে যেগুলো মার্কিং করছি, এই যে এইটা মাইনাস এইটা প্লাস এইটা, দেখো এটাকে কিন্তু আমরা, এই বিস্তারটা কার বিস্তার? এই বিস্তারটা নিশ্চয়ই যে এটার বিস্তার, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। দেখো তুমি এটাকে বিস্তার করো প্রথম কলাম বরাবর, দেখো এই লালগুলা পাবা। একইভাবে তুমি এই যে হলুদ এইগুলাকে বিস্তার করো, মানে এটা কার বিস্তার? এটা দেখবা এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 b1 b2 b3 c1 c2 c3, এইটার বিস্তার হচ্ছে এই হলুদগুলা। তাহলে এটা সমান এটা, মানে এটা সমান এটা লেখা যায়। এটাই আমরা লিখেছিলাম এই যে নির্ণায়কের ধর্মে। ঠিক আছে, চলো আমরা নির্ণায়কের পরের ধর্মটা লিখে ফেলি। খেয়াল করো কি বলছি, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রতিটি ভুক্তির সাথে অপর একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তি যোগ বা বিয়োগ করলে নির্ণায়ক মানের কোনো পরিবর্তন হয় না। দেখো নির্ণায়কের এই যে, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এই যে খেয়াল করো, প্রথম যে কলামটা আমি চাইলেই এই প্রথম কলামের থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিয়ে লিখতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করব, অনুরূপ পজিশন সবগুলা এর সাথে এর সাথে এর সাথে প্রতিটা ভুক্তির অপারেশন করতে হবে। a1 মাইনাস b1 a2 মাইনাস b2 a3 মাইনাস b3, বাকিগুলো মনে করো করলাম না। তাহলে b1 b2 b3 c1 c2 c3। ওকে, এটা করা যাবে, তবে এটা করলে সাইড নোট দিতে হবে। কি সাইড নোট দিবা? যে এটা কি কলাম 1 না, এক নাম্বার কলাম, তো নতুন কলাম 1, আগের কলাম 1 তো এটা ছিল, নতুন কলাম 1, তাহলে কলাম 1 প্রাইম ইকুয়াল টু আগের কলাম 1 বিয়োগ আগের কলাম 2, তাহলে কলাম 1 মাইনাস কলাম 2, সাইড নোট দিয়ে দিলাম। ঠিক আছে, আবার যদি তোমার মন চাই যে ভাই আপনি তো এটা করেছেন কিন্তু আমি এটা করব না, আমি কি করব তাহলে? আমি এই যে ভাই দেখেন আমি এটা করতে চাচ্ছি, এই কলামের সাথে পরিবর্তে এই কলামের সাথে এই কলামটা যোগ করে লিখবো, আর কিছু করবো না, করো। এখানে a1 a2 a3 থাকলো, এখানে এই যে b1 প্লাস c1 যোগ করছো, করো, b2 প্লাস c2 ভালো, b3 প্লাস g3 c3, আর এটা c1 c2 c3 লিখে দাও। তাহলে সাইড নোট কি হবে, কলাম 2 প্রাইম, এটা নতুন কলাম 2, তাহলে কলাম 2 প্রাইম ইকুয়াল টু আগের কলাম 2 যোগ আগের কলাম 3। এটা করলে মানের কোনো পরিবর্তন হবে না, এটা করা যায়। এরপরে খেয়াল করো, তোমার মন চাইলো যে ভাই কলাম কলাম আপনি কেন করছেন, আমি সারির সাথে সারি করবো, তাহলে করো। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দিয়ে লিখো, কোনো আপত্তি নাই আমার। a1 মাইনাস a2 b1, এই সারি থেকে এই সারি বিয়োগ করছো, b1 মাইনাস b2 c1 মাইনাস c2, আর বাকিগুলো করলাম না, a2 b2 c2 a3 b3 c3, কোনো প্রবলেম নাই, এটা করা যাবে। তবে সাইড নোট কি দিতে হবে, r1 প্রাইম, নতুন r1 ইকুয়াল টু কি আগের r1 বিয়োগ আগের r2। ওকে, এরপরে আসো যে ভাই আমি যদি এরকম করি তাহলে কি কোনো সমস্যা হবে? b1 b2 b3 c1 c2 c3, ভাই আমি মন চাচ্ছে এই প্রথম কলামের বদলে আপনি খালি একটার সাথে আরেকটা যোগ করছেন, আমি তিনটাই যোগ করে দিব, কোনো সমস্যা নাই। তাহলে কি করবা দেখো, a1 প্লাস b1 প্লাস c1 a2 প্লাস b2 প্লাস c2 a3 প্লাস b3 প্লাস c3, এইটার সাথে এইটা, এটা তিনটাই যোগ করেছি, বাকি আর কিছু করব না, না করলাম b1 b2 b3 c1 c2 c3। তো সাইড নোট কি দিব, c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। ওকে, আশা করছি বুঝছো। আবার মন চাচ্ছে ভাই আপনি খালি একটাই কেন করছেন, আমি দুইটা একসাথে করব, আমি এরকম করব। ভাই দেখেন এই যে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, আমার মন চাচ্ছে ভাই আমি যে প্রথম কলামের বদলে কলাম থেকে কলাম 2 বিয়োগ করব, তাহলে a1 মাইনাস b1 a2 মাইনাস b2 a3 মাইনাস b3। আপনি তাহলে এতটুকুই করেছেন, বাকি তো কিছু করেন নাই, কিন্তু আমার মন চাচ্ছে আমি এটা থেকে এটাও বিয়োগ করব, তাহলে কি করব, b1 মাইনাস c1 b2 মাইনাস c2 b3 মাইনাস c3, আর বাকিটা করলাম না, c1 c2 c3। ঠিক আছে, তাহলে সাইড নোটটা কি দিতে হবে, যে ভাই দেখেন কলাম 1 প্রাইম ইকুয়াল টু কি করেছি, কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 প্রাইম ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3, এটা সাইড নোট দিয়ে দিতে হবে। তাহলে তোমার মন থেকে তুমি একটাও করতে পারো, চাইলে কি করতে পারো, এখান থেকে এখানে, আবার এটার বদলে এখান থেকে এটা বিয়োগ করেও করতে পারো। এখন তোমার মন চাইতে পারে ভাই
আপনি মাত্র দুইটার অপারেশন করেছেন, আমার মন চাচ্ছে আমি 3 নাম্বারটাকেও চেঞ্জ করে এখান থেকে আগেরটা বিয়োগ করে দিয়ে লিখবো, লেখা যাবে না, লেখা যাবে না, তোমার মন চাইলেই তো হবে না, তোমাকে এত স্বাধীনতা দেওয়া হয় নাই যে তোমার মন চাইবে তুমি করে ফেলবা, ঠিক? তাহলে তুমি এটা করতে পারবা না। তোমার মন চাইলো তুমি এখান থেকে এটা বিয়োগ করছো, এখান থেকে এটা বিয়োগ করছো, এখান থেকে আরেকটা বিয়োগ করে দিয়ে এখানে লিখতে পারবা না। কেন পারবা না? মনে রাখবা, যখন তোমার মাত্রা n বাই n, তুমি দুইটা কলামের যোগ বিয়োগের অপারেশন করবা, একটা কলামের সাথে আরেকটা, তিনটা না কিন্তু দুইটা, এই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ n-1 বার অপারেশন করতে পারবা। দেখো আমার মাত্রা কত, 3/3, আমি সর্বোচ্চ 2 বার অপারেশন করেছি, দুইটার, একটা কলামের সাথে আরেকটা কলামের, দুইটা অপারেশন, তিনটা অপারেশন করা যাবে না, এটা করলে উত্তর 0 চলে আসবে, ঠিক আছে? এটা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিয়োগটা সবসময় সিকোয়েন্সিয়ালি করতে হবে। ধরো আমি এখানে কি করেছি, c1 - c2 করেছি, c1 - c2, তাহলে পরেরটাও কি c2 - c3 করতে হবে, ঠিক আছে? c2 - c3, c3 - c2 না, উল্টাটা করা যাবে না, একই সিকোয়েন্সে আগাইতে হবে। ওকে, আশা করছি বুঝছো। চলো আমরা এর পরের ধর্মটা দেখি। খেয়াল করো কি বললাম, নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি অপর একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলেও নির্ণায়ক মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি এরকম থাকতো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, আমি আগের বার শুধু বিয়োগ করেছিলাম, এবার একটা গুণিতক দ্বারা বিয়োগ করব, মানে যে a1 মাইনাস এই b1, এই কলামের সাথে আগে m গুণ করব, করে বিয়োগ করব, m b1, এখানেও a2 মাইনাস m b2, a3 মাইনাস m b3, আর এখানে b1 b2 b3 c1 c2 c3, এটা করা যাবে। তবে সাইড নোট দিয়ে দিবা যে কি c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস m c2, m দিয়ে গুণ করে বিয়োগ করেছি। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা এর পরের 10 নম্বর ধর্মটাতে চলে যাই। খেয়াল করো কি বলছি, নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে যোগ করলে নির্ণায়কের মান পাওয়া যায়। দেখো আমি বলছি যদি আমার এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, আমরা যদি এই যে a1 এর সাথে a1 এর সহগুণককে গুণ করি, একইভাবে b1 এর সাথে b1 এর সহগুণক, যেটাকে বড় হাতের b1 দ্বারা লিখছি, এবং c1 এর সাথে বড় হাতের c1 অর্থাৎ c1 এর সহগুণককে গুণ করি, করে যোগ করি, তাহলে ওই নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে, ঠিক আছে? তাহলে কি হবে? 0 হবে। তাহলে এখানে বড় হাতের a1 টা কি? এই a1 এর সহগুণক, বড় হাতের b1 টা কি? b1 এর সহগুণক, c1 টা কি? c1 এর সহগুণক। এটাই তো স্বাভাবিক। আমরা যখন নির্ণায়ক বের করেছিলাম বিস্তার করে করেছিলাম, এইটা ইনটু এই সারি বাদ এই কলাম বাদ এই মানটা, এইটা ইনটু এইটা বাদ এটা বাদ, এই নির্ণায়কগুলা, মানগুলা নিয়ে নির্ণায়ক, এটা তো এভাবে গুণ করে তুমি নির্ণায়ক পেয়েছিলাম। কিন্তু তখন কিন্তু আমরা চিহ্ন অটোমেটিক এখানে মাইনাস নিয়েছিলাম, আর এবার মাইনাস নিয়ে যোগ নিয়েছি। তবে আমি সহগুণক বলছি, সহগুণকের ক্ষেত্রে আবার ওই চিহ্নটা এর ভিতরে ঢুকে যায়, ঠিক? এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে এবারে চলো এর পরের ধর্মটা, 11 নম্বর। তাহলে কি বললাম দেখো, নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি অন্য একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করে সেই গুণফলের সমষ্টি নিলে আমরা 0 পাবো। অর্থাৎ যদি আমার এরকম দেওয়া থাকে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, আমরা যদি একটা কাজ করি a1 নিব, তার সাথে গুণ করব কি এই a2 এর সহগুণক, বড় হাতের a2, b1 এর সাথে কি করব b2 এর সহগুণক নেব, তাহলে প্লাস b1 ইনটু b2 প্লাস c1 ইনটু c2, এইটার মান কত হবে? এটার মান হবে 0। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে এটার মান কত হবে বলো? 0, ঠিক আছে? আশা করছি এই পর্যন্ত বুঝেছো। জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন বলে রাখবো আমি, যে একটা জিনিস মাথায় রাখবা, কোন নির্ণায়কের যেই সারি বা যেই কলাম বরাবর বেশি শূন্য সেই বরাবর বিস্তার করবা, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে তাহলে কি বললাম, যে সারি বা কলাম বরাবর বেশি শূন্য ওই বরাবর বিস্তার করবো, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। কেন ইজি হবে? ধরো এ বি সি 0 0 ডি ই এফ জি, এখন এটার বিস্তার যদি তুমি এই বরাবর করো, তাহলে এ এর জন্য ক্যালকুলেশন করতে হবে, বি এর জন্য, সি এর জন্য, প্রত্যেকের জন্য ক্যালকুলেশন করতে হবে। কিন্তু তুমি যদি এই বরাবর বিস্তারটা করো ভাই, তাহলে প্রথমে কি হবে? 0, 0 আগে কি প্লাস মাইনাস চিহ্ন, মাইনাস 0 ইনটু, আর চিন্তা করার দরকার নেই, 0 ইনটু যাই হোক, 0 ইনটু হিরো মানে কত? 0। তাহলে এটার মানে কত? 0।
তাহলে এরপরে এইটা প্লাস 0 ইন্টু যাই হোক 0, তারপরে মাইনাস ডি ইন্টু, তাহলে ডি এর জন্য ক্যালকুলেশনটা করলে হবে প্লাস মাইনাস, তাহলে এটা বাদ তাহলে কি থাকবে এ ই বি এফ। তাহলে 0 এর জন্য কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, ক্যালকুলেশনটা ছোট হয়ে আসছে। ঠিক, তাহলে যেই বরাবর অনেকগুলো শূন্য আমরা ওই বরাবর বিস্তার করব। চলো একটা ম্যাথ করে ফেলি। খেয়াল করো কি বলছে, এই নির্ণায়কের মান বের করো। এই প্রশ্ন দেখি তো তোমাদের অনেক বন্ধু বান্ধবের চুলে হাত দিয়ে মাথা কামড়ে একদম একাকার অবস্থা হয়ে যাবে। যে এত বড় ভাই, আমরা 3/3 করতে আমাদের ক্যালকুলেশন একসময় ভুল যায়, এখানে 5/5 দিয়েছে, মাথা ঠিক আছে? দেখো মাথা কখন ঠিক থাকবে, আমি কি বলেছি যেই বরাবর শূন্য বেশি সেই বরাবর বিস্তার করবা। দেখো তো এই কলাম বরাবর কি অনেকগুলো শূন্য না, তাহলে আমরা ওই বরাবর বিস্তার করব। কি করব, তৃতীয় কলাম বরাবর বিস্তার করব। তাহলে তোমরা বলো তৃতীয় কলাম বরাবর যদি বিস্তার করো, 0 এর জন্য কিছু লেখা লাগবে না, 0 এর জন্য কিছু লেখা লাগবে না, খালি 1 এর জন্য বিস্তার করবা, মানে 1 এর জন্য লিখবা। তাহলে 1 যখন লিখবা চিহ্ন কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে সামনে চিহ্ন কি হবে -1। তাহলে -1 ইনটু, এবার এই সারি বাদ, সরি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি থাকবে 3 0 -2 4, এরপরে 0 2 0 0, এরপরে কি 0 -1 5 -3, এন্ড তারপরে 0 -1 3 2। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি আবারও যে এই বরাবর অনেকগুলো 0 আছে। তাহলে আমরা এবার এই বরাবর বিস্তার করব। তাহলে প্রথম কলাম বরাবর এবার, তাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করি। তাহলে বলো প্রথম কলাম বরাবর বিস্তার করলে কি হবে, আগে থেকে -1 ছিল, খালি 3 এর জন্য ক্যালকুলেশনটা করলেই হবে, বাকি 0 এর জন্য কিছু লেখা লাগবে না। 3 এর জন্য যখন করবা এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি থাকবে 2 0 0 -1 5 -3 -1 3 2। এবারে দেখো তো এই সারি বরাবর কি অনেকগুলো 0 আছে না, তাহলে এই বরাবর বিস্তার করে দাও। তাহলে এবারে প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে বলো প্রথম সারি বরাবর যদি বিস্তার করো, -1 ছিল থাকুক, 3 ছিল, এখানে কত 2, 2 যখন নিবা তখন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি থাকবে 5 -3 3 2। এবার এটা ক্যালকুলেশন করো 2/2, খুব ইজি। তাহলে কত থাকছে -1 ইনটু 3 ইনটু 2 ইনটু এটা কত 5 দুগুণে 10 মাইনাস 3 3 9 -9, তাহলে মাইনাস মাইনাসে +9, তাহলে কত হবে -1 ইনটু 3 ইনটু 2 ইনটু 19, কত হবে 19 দুগুণে 38, 38 কে 3 দিয়ে গুণ করলে কত 114, 114 সামনে কি মাইনাস চিহ্ন, তাহলে -114, এটাই কি হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি এটা সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো আমাদের ক্লাসটা এ পর্যন্ত।